বলছি কি যেতু তাহলে আছি এখন। আজকের খাওয়া দাওয়াটা না হেভি হয়েছে, একদম সুপার হিট। তুমি বলছি কি এরকম ভালো ভালো রান্না করলে আমাদের একটু দেখো, হ্যাঁ আমরা আসবো খেতে। অবশ্যই বাবারা, অবশ্যই। পাদু যেভাবে আমাদের উপকার করলো, পাদু তো এখন আমাদের বাড়ির সদস্য হিসেবে আমরা মানি। বলছি পাদু ভাই, হ্যাঁ ভালোভাবে থেকো, আর ভালো করে আমি পড়াশোনা করছি, চাকরি পেলে তোমাদের সবাইকে ঘুরতে নিয়ে যাবো। কোথায় ঘুরতে নিয়ে যাবা? আমি যেখানে চাকরি করবো সেইখানে। তাহলে তো ভালোই হয়। ঠিক আছে, ভালো করে পড়াশোনা করো। বলছি পাদু, হ্যাঁ তোমার বাবার সাথে একটু কথা ছিল। ঠিক আছে, বাবাকে পাঠিয়ে দেবো। না হলে কালকে সকালে আমি আসতাম। হ্যাঁ সেটাই ভালো হবে, কালকে সকালবেলা আপনি আসেন। বলছি কি পাদু, আবার যদি বিরিয়ানি টিরিয়ানি রান্না করি না তোমাদের ডেকে পাঠাবো, হ্যাঁ সবাই মিলে এসো। এই একদম। আর যেদিন বিরিয়ানি রান্না করবেন না একটু সকালবেলা জানাবেন আমারে। হ্যাঁ বাবা, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমরা আসি, তোমরা সবাই ভালো থেকো। আবার এসো পাদু ভাই। হ্যাঁ অবশ্যই, যখনই বিপদে পড়বে তখন দেখবা পাদু হাজির। জয় পাদুর জয়। সত্যিই পাদুর জয়। কপাল গুনে হাগু একটা ছেলে পেয়েছি বটে, হ্যাঁ একদম ফ্রেমে বাঁধানোর মতন। কি যে বলেন, হ্যাঁ আমার আর বুদ্ধি কোথায়? আমার বাবার কাকার যা বুদ্ধি, ওনারা তো কাজে লাগায় না, তাই কাজে লাগালে ওনাদের কাছে তো আমি কিচ্ছু না। পাদু ডাল কালাম বিশাল বুদ্ধি, বুঝতে পারি তো। সে আমার জানা আছে, তোমার বলার দরকার নেই। কালকে সকালে আসবো, বাবাকে কাকাকে বলে দিও পাদু। হ্যাঁ অবশ্যই। ঠিক আছে, সাবধানে যাও তাহলে। আসি তাহলে। গিন্নি, পাদু না থাকলে যে আজকে আমার ছেলেটাকে চোখের সামনে দেখতে পেতাম না। ঠিক বলেছো বাবা, আমি যে ভুল করেছিলাম সে ভুলের কোনো সাজাই হতো না, শুধু পাদু ভগবান রূপে এসে আমায় বাঁচিয়ে দিয়ে গেল। এখন থেকে আর এইসব ফাজলামো না করে ভালো করে পড়াশোনা করো। না বাবা, আমি এখন আর থেকে আর কোনো ফাজলামি করবো না। আমি এখন থেকে ভালো করে পড়াশোনা করবো, আর ভালোভাবে চাকরি পেয়ে তোমাদেরকে অনেক যত্ন করে রাখবো। ঠিক আছে বাবা, তুই এখন কিছু খেয়ে নিবি, চল। সবে মাত্রই তো খেলাম, আর কি খাবো? অল্পই তো খেয়েছিস, বেশি খাসনি তো? না না, আমার পেটটা ভরা আছে, এখন খাবো না। আমি এখন পড়তে বসি মা, পরে খাবো। ঠিক আছে বাবা, পড়াশোনা কর। আজকে আমি জীবনে যত শান্তি পেয়েছি না কোনোদিনও পাইনি। সত্যি বলছো গিন্নি? পাদু যদি না আসতো না, আমাদের ঘর দর সবকিছু বিক্রি হয়ে যেত। আজকে আমরা পথের ভিখারি হয়ে যেতাম। আর উপরে সমাজে মুখ দেখানোর কোনো জায়গাই ছিল না। এত বছর প্রাইমারি স্কুলের মাস্টারের চাকরি করে যে মান সম্মান জুগিয়েছিলাম, সব নিলাম হয়ে যেত। শুধুমাত্র পাদুর জন্য আজকে আমরা বেঁচে আছি। ওটা পাদু ছিল না গো গিন্নি, পাদুর রূপে ভগবান ছিল। আমাদের চোখে আঙুল দিয়ে সবকিছু দেখিয়ে দিয়ে গেল। ঠিক বলেছো গো, ঠিক বলেছো। যদি কোনোদিন কোনো কাজ করতে পারি পাদুর জন্য, সেদিন আমি আরো অনেক খুশি হব। পাদুর যদি একটু উপকার করতে পারি, সেদিন আমার জীবন ধন্য হবে। পাদুর যদি কোনো সময় কোনো কিছু দরকার হয় না, সেটা অবশ্যই আমরা পূরণ করবো, কি বলো? ঠিক বলেছো গিন্নি, ঠিক বলেছো। বলছি হাগুদা, যত সন্দেহ হচ্ছে তত আমার মনের ভিতরে ভয় বাড়িয়ে যাচ্ছে। কেন রে? ঢ্যাবনার বার ভয় লাগছে। মনে হচ্ছে আমার বউ আমার আসবে, টানি হাসড়াই নিয়ে যাবে, বুঝতে পারিস? দেখ, তোর যদি ইচ্ছা না থাকে, কেরুর বাবার ক্ষমতা নাই যে হাগুর ঘরেতে তোরে বের করে নিয়ে যাবে। সত্যি বলছো তো? একদম। খালি যদি আসে তুই বলবি আমি যাবো না, বাদ বাকি আমরা দেখে নেব। কি করে দেখবা? তোমরা তো মেয়ে ছেলের গায়ে হাত দাও না। তারপরে সেসব কলকাঠি আমাদের জানা আছে। বলো তো একটু আগের থেকে আমার বলো, যাতে আমার মনে একটু সাহস পাই। কাল লাগনিয়া শাকচুনি আছে না, ওদের ডাক দেবো, এসে কুম্ফু মার দেবে। তা ঠিক কথা বলিস, ওরা পারবে। এই ঝুমার সাথে আর এই আমার বউর সাথে। তা তোর কি মনে হয়, তোরা নীতি আসবে? আমার তো মনে হয় নির্ঘাত নীতি আসবে। কেন তোর এরকম মনে হচ্ছে কেন? কারণ কি, ওরা সব জায়গা খোঁচাই দেখিছে, গোপন সূত্রের কথা কোথাতেও বেরোচ্ছে না। আমাদের বাড়ি নিয়ে গেছে কিসের জন্য? তুমি কি ভাবতেছো কাজ করানোর জন্য? কাজ তো করাচ্ছে গরুর মতন, ছাগলের মতন, গাদার মতন। উপরের তো শাল্টিংও দিচ্ছে, কেন জানো? শিকার করানোর জন্য যে ফুটোর নামে 3.5 কাঠা জমি আছে কিনা। সত্যি বলছিস? সত্যি বলবো না? তোমাকে তো বুদ্ধি নাই। আমার নিয়ে যাচ্ছে আর আমার জাতি দেশে সেই সময় আমি বললাম থেকে যাই না, তোমরা কিছু বলো নাই, নিয়ে গেছে। ওরে বাবা, কোনো কারণে যদি মদ ফদ খাওয়াইয়া বা কোনো ইঞ্জেকশন ফিনজেকশন দিয়ে, ফুটোদার বউ তো আবার নার্স, আবার কোনো ইঞ্জেকশন ফিনজেকশন জানা আছে নাকি যে ইঞ্জেকশন দিলে সব সত্যি কথা বলে দেবে? যদি এইসব ইঞ্জেকশন ফিনজেকশন দিয়ে যে জিজ্ঞাসা করে যে ফুটোর নামে 3.5 কাঠা জমি আছে নাকি, তখন যদি মুখ ফসকে বলে দিতাম, তখন কি হতো বলো তো? কথাটা তো ভাই ঠিক বলছিস, এত দূর তো আমরা ভাবি দেখিনি। তোমরা পাদুর সাথে ঘরেও তো পাদুর কাছে বুদ্ধি নিতে পারো না। আজকে আমার সাথে যে টর্চার করেছে, তা আমি দেখতেছি যে এরকম আমি বেশি দিন সহ্য করতে পারবো না। তারপরে মুখ ফসকায় কেন বলেই দিলাম, হ্যাঁ ফুটোদার নামে 3.5 কাঠা জমি আছে স্টেশনের পাশে। ওই যদি বলে দিতিস তাইলে সব হয়ে যেত। আজ জানি তো জালনা ভাঙে পালাই চলে আইছি তোমাদের কাছে। এইখানে থাকলে তার কোনো টেনশন নাই, নয়তো তোমাকে 2-4 খাবো, কিন্তু তোমাদের কাজও করে দেবো, ফ্রিতে তো আর থাকবো না। আরে খাওয়া থাকা নিয়ে কোনো টেনশন নাই, তুই সারা জীবন আমার বাড়ি থাক ফ্রিতে, তোর কোনো টেনশন নেই। যতদিন হাগু বেঁচে আছে কোনো চাপ নেই। সেটা তো আমি জানি, তার জন্যই তো মেম্বারের বাড়ি না যায় তোমার বাড়ি আইছি। তাই তো মেম্বারের বাড়ি 5 বছর কাজ করেছি মেম্বারের সাথে। মেম্বারের বাড়ি গেলেও কি আমরা ফেলাই দিত নাকি? রাখতো, আর মোটামুটি ভালো মন্দ খাতিও দিত, কিন্তু আমার দরকার নেই। যেখানে প্রেম ভালোবাসা নেই সেখানে ঢ্যাবনা নেই। বাবারে বাবা, ঢ্যাবনা তুই যা ডায়লগ দিলি না, আমার বুকির ভিতরে একটা কলিজা খুলে তোর মাথায় এসে পড়িছে। কেন আমি ঠিক বলিনি? ওরে আজকে তোর যে ফিলিংটা হচ্ছে না, আজ থেকে 2-3 বছর আগে হাগুদার জন্য আমার সেরকম ফিলিং হয়েছে। সেইখান থেকে তোমার ঘর দুয়ার সবকিছু ত্যাগ করে আমি শুধু হাগুদার হয়ে গেছি। জীবন মরণ শুধু হাগুদার আমি। বললি হবে না, হাগুদার ভিতরে একটা ম্যাগনেট আছে, মানুষজন সব টেনে ফেলায়। একদম ঠিক বলেছিস ভাই, এই কথাটা আমি বলতে যাবো, আমার মুখের কথা তুই কেড়ে নিছিস। কেন বলতো হাগুদা, তুমি এত দয়ালু যে তোমার দেখলি পারে মোটামুটি আমার জীবন মরণ সব এক হয়ে গেছে। বলতেছি আবার বেশি পান মারতেছিস না তো? না না, সত্যি কথা বলতেছি। হয়েছে হয়েছে, রাত্রি খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে।
কেন কাল নাগিনী শাকচুন্নি রান্না করবে না? না ভাই, এখন আমরা আলাদা খাবো। ও কারোর ভিতরে খাওয়া খাই নাই, কারোর উপরে বোঝ বানতে চাই না আমরা। বলা যায় আজ বাদে কাল কেন বললো আমরা তোমাদের টানিছি, তোমাদের রান্না করে খাওয়াইছি 2-4 বছর, তারপরে কেন এরকম খোটা দিল, বুঝতে পারিস? এর জন্য আমাদের নিজেদের হাত পা থাকতে কেন লোকেরে খাটাবো? তা ঠিক কথা বলিস। আর আমি মোটামুটি রান্না খারাপ পারি না, বুঝতে পারিস? এই আমার বউ অনেকদিন ধরে আমার ট্রেনিং দিছে তো, তা মোটামুটি যা রান্না পারি মোটামুটি তোমাদের খাওয়াই পরে আমি ভালোভাবে ড্যান্স করতে পারবো। তাহলে তার কোনো চাপ নাই, এখন থেকে রান্নার দায়িত্ব তোর। কোনো চাপ নাই, সকালে বিকালে বুঝছো আমি রান্না করবো। খালি একটু যদি তোমরা একটু সাহায্য করতে পারো, মাঝে মাঝে তরকারি ফরকারি একটু কাটিয়ে দেবা, দেখ পা ড্যান্স করে করে রান্না করে দেবো। আর খাতি খাতি আঙুল পুরো সরু হয়ে যাবে। সে আঙুল সরু আয় হোক কোনো সমস্যা না, কিন্তু খাইয়া যেন ওর পায়খানা না লাগে। দেখিস পায়খানা তো হবে, একটু তেল মশলা খাওয়া, তা একটু কুকা করে পায়খানা না হলে হয়? সত্যি ঢ্যাবনা, তুইও কমেডি কম করিস না। এই সব তোমার কাছে একটু একটু শিখেছি। ফুটো, ও ফুটো, স্বামী ফুটো, এরকম একটা ফুটোদার বউর গলা শোনা যাচ্ছে। আমার শালি মনে হচ্ছে ঝুমা। এইসব উল্টো পাল্টা কথা বলে আমার আবার হাঁটাটাকে চাপ দিস না, বুঝতে পারিস? ওইসব বাড়িতে বিদায় হয়েছে না বাঁচিছি, ওদের নাম কোনো সময় মুখে আনবি না। কিরকম একটা আফসা করে আমি একটা আওয়াজ শুনলাম। আরে না, আরে না, এতক্ষণ তুই বাড়ি ছিলি তো, মারধর দেশে, তাই ওদের কথা মনে পড়ছে বলে তুই এরকম বলছিস। আরে না, অত বড় কান কালা নাকি আমি? শুনলাম আমি আওয়াজ। স্বামী, সত্যি তো ভাই। কেন করিস? এখন আমি কি করব? দাঁড়াও আমি দেখতেছি। বাইরে কে? ঢ্যাবনা দা, আমি ঝুমা, দরজা খোলো। আমি দরজা খোলার ভিতরে নাই, আমি জানি তোমরা দুজনে মিলে আমার ধরতে আইছো। না না, সত্যি বলছি আমি একা আইছি। ওইসব ফাজলিমি কথা বলায় দরজা খোলাবা, তারপর আমার হাতটা ধরে চ্যাংদোলা করে নিয়ে যাবো, আমার সব জানা আছে, বুঝতে পারিস? ওই গাদার খাটনি আমি খাটতে পারবো না। সকালে বিকালে গরুর ঘর ঝাড় দাও, ঘর ঝাড় দাও, রান্না করো, থালা বাসন দাও, জামা কাপড় দাও, অত কাজের ভিতরে আমি নাই। আমি দরজাও খুলতে পারবো না, আর আমি বাইরে বেরোবো না। তোমরা চলে যাও যেখান থেকে আইছো সেখানে। ঠিক বলেছিস ভাই। আরে বাবা, আমি তোমার জন্য আসিনি, আমি ফুটোর জন্য এসেছি। কি বলবো বল? কি ফুটো বাড়ি নাই? কি বলতেছো শোনা যাচ্ছে না, ভালো করে বলো। বলছি আমি ফুটোর কাছে আইছি, তোমাদের কাছে না। বলতেছি ভাই, জমির ব্যাপার সব জানিয়ে গেল নাকি? আমারও তো তাই মনে হচ্ছে। জানিয়ে গেলি তো সব সর্বনাশ। আমরা আবার বলেছি যদি আমার নামে জমি থাকে তাহলে পাল্টাই দেবো তোর জমি। এখন কি করবি ভাই? রং নাম্বার। আরে বাবা, আমি ফুটোর কাছে আসি, দরজাটা একটু খোলো তো। এই বাড়ি কোনো ফুটো মুটো থাকে না, সব এই বাড়ি থেকে সব ডিভোর্স নিয়ে চলে গেছে। আরে ঢ্যাবনা দাও, এরকম বলছো কেন? তুমি দরজাটা তো খোলো, আমার একটু কথা আছে। ওসব জানি, তোমাদের কি কথা, জমি জমা ছাড়া তোমাদের কি কথা থাকবে? আমার বউ তোর সঙ্গে যোগ দিয়েছে না, শয়তানি বজ্জাতি 1 নম্বরের। আরে বাবা, তোমার বউ আসেনি, আমি একা আসছি। ফাজলামি মারাও নাকি? দুইজনে পায়খানা গেলে একসাথে যাও, আর তুমি একা আইছো, মানে আমার কি গল্প দাও নাকি? সত্যি বলছি ঢ্যাবনাটা, একবার দরজাটা একটু খোলো, আমার সমস্যাটা একটু শোনো। তোমার সমস্যা তো 3.5 কাঠা জমি, তার উপরে তো কিছু না। ওইসব জমিও নাই, ফুটুও নাই, হাগুও নাই, কেউ নাই। এই বাড়ি পাহারা দেওয়ার জন্য আমার ছাড়িয়ে দিয়ে গেছে। আমি এই বাড়ি এখন দরজা খুলতে পারবো না। দরজা খুলি এই ঘরের জিনিসপত্র চুরি হয়ে গেলে কিছু হলে সব তো আমার পরে আসবে, বুঝতে পারিস? তুমি এক কাজ করো, 1 সপ্তাহ পরে আসো। হাগুদার ফুটোদাই গোয়ায় গেছে ঘুরতে। বলছি মিথ্যে কথা বলছো কেন? এই দরজার সামনে চটি আছে যে দুজনের, তোমার কি বোধভাসী নাই? গোয়ায় যাবে কি চটি পরে? ভালো ভালো কোম্পানির দামি জুতো কিনেছে, চটি কিনেছে, সেই সব পরে গেছে। তুমি 1 সপ্তাহ পরে আসো, বুঝতে পারিস ঝুমা? আরে বাবা, তুমি এইসব আর কি মারে না, সত্যি বলছি আমার একটু দরকার আছে। তোমার বউ আমার সাথে ধোকাধারি করেছে। দেখো, আমার বউ নামে নিন্দাবন্ধ করে আমার ফুসলাই ফুসলাই দরজা খোলাবা, তারপর আমার চ্যাংদা লাগত ধনিয়ে দেবা, সে আমার জানা আছে। আমি নম্বরের সাথে ঘোরা মাল, বুঝতে পারিস? অত সহজ আমি হার মানছি না, দরজাও খুলবো না, তুমি যতই যা বলো। সত্যি বলছি ঢ্যাবনাদা, তোমার বউ আমার বাড়িতে খেদাই দিয়েছে। এ কি বলছে রে? নির্ঘাত মিথ্যা কথা। ও কোনো খেলাতে পারে? নিজের বোনিতে পুরো ওরে বেশি ভালোবাসে। এসব নাটক করতেছে ঘরে ঢোকার জন্য। ঘরে ঢুকে আমাদের সাথে ঝামেলা করে জমি ফেরত নেবে, বুঝতে পারিস? এই ঢাবনা, কোনো মতে দরজা খুলবি না। এক কাজ করো, বুঝতে পারিস? তুমি কালকে সকালবেলা আসো। এখন আমার শরীরে জ্বর আইছে, বুঝছো? আমি কম্বল গায়ে দিয়ে শুয়ে পড়েছি, আমি এখন আর উঠতে পারবো না। আরে বাবা, একটুখানি ওঠো তো, 5 মিনিট দরজাটা খোলো। এই দেখো, আমি একা আসি, এই ঘরের ভিতরে দরজা খুলতে পারবো না। তারপরে তোমরা আমার নামে উল্টো পাল্টা কি কেস ফেস লাগাই দেবা, তো সারা জীবন আমার এই জেলের ভিতরে মানে গন্ডি কাটতে হবে। আমি দরজা খোলার ভিতরে নাই। আরে বাবা, একবার খোলো না তো। বলতেছে কি, এক কাজ করো, তুমি ফোনের ভিতরে ভিডিও কলিং করো, তাহলে তো দেখতে পারবা আমি দরজা খোলার ভিতরে নাই। তা তোমার নাম্বার বলো, ভিডিও কলিং করতেছি। এই ঘোড়ার নাম্বার তো আমার নাই, আমার একটা BSNL এর ফোন ছিল, তাও ঘোড়া রিচার্জ না করতে করতে বন্ধ হয়ে গেছে। এক কাজ করে নে, বুঝতে পারিস? কালকে সকালবেলা তুমি জানলার ধারে আসি না, আমি জানলা খুলবানি। আরে বাবা, ফুটোর সাথে আমার বিশাল দরকার, আমার জীবন মরণ সব এক হয়ে গেল। আমি ফুটোর সাথে যে অন্যায় করেছি তার জন্য ক্ষমা চাইতে আইছি। তুমি সত্যি কথা বলতেছি, আমি কি করে বিশ্বাস করবো? কি শুয়ে বলবো বলো? এক কাজ করো, কারেন্টের তার শুয়ে বলো। সত্যি কারেন্টের তার শুয়ে তুমি দরজা খুলবা? হ্যাঁ ঠিক আছে, দাঁড়াও, আমি কারেন্টের তার শুয়ে বলতেছি। এই হাগুদা, সত্যি আবার কারেন্টের তার তোর হবে না তো? মরে গেলি তারপর আর এক জ্বালা। ঢাবনা, দরজা খুলে ঢাবনা, যা হবে। এই তোমার কারেন্টের তার ধরা লাগবে না, দাঁড়াও দরজা খুলতেছি। শোনো, দরজা খোলার সাথে সাথে যদি আমার বউরি দেখতে পাই না, তাহলে দেখবা সারা জীবনের জন্য দরজা বন্ধ হয়ে যাবে, আর কোনোদিন দরজা খুলবে না। দরকারে আমরা ঘরের ভিতরে পায়খানা করবো, কিন্তু দরজা খুলবো না। আরে বাবা, কেউ নেই আমার সঙ্গে, তুমি দরজাটা খোলো। সত্যি তো কেউ নাই, তারপর ব্যাগ নিয়ে আইসো যে? বললাম না তোমার বউ তোমার বাড়িতে আমার খেদাই দিয়েছে। হাগুদা, কেস মনে হচ্ছে জন্ডিস। তা বলো, কি মনে করে আইসো? ফুটো, একটু এদিকে আসো। ফুটো, আমি এখানে আছি, এখান থেকে বলো। না না, একটু এখানে আসো। না, আমি এখানে ঠিক আছি, আমার শরীরটা সেরকম ভালো না, বুঝছো? আমার আবার ছোঁয়াছুঁয়ি রোগ হয়েছে, এর জন্য ধারে যেতে পারবো না, দূরেই ঠিক আছে। না না, আমি তোমার ছোবো না, তুমি একটু ধারে আসো। ধারে আসলে বেলুন ফেলুন দিয়ে বাড়ি দেবা না তো?
ফুটোর কাছে একটু ক্ষমা চাইবো। এক কাজ করো, আমার কাছে ক্ষমা চাও, বুঝতে পারছো? আমি ওই ফুটোদা অব্দি পৌঁছাই দিচ্ছি। হ্যাঁ ঠিক বলিস, ঢ্যামনার কাছে ক্ষমা চাও, ঢ্যামনা আমার কাছে পৌঁছাই দেবে। ওরকম বললি হয় নাকি? আসো এখানে একটু। বলছি আবার এই কোনো ইঞ্জেকশনের ভিতরে বিষ মিষ বিষয় নিয়ে আসিস নি তো, যে পট করে পায়ে ইঞ্জেকশন মেরে দিবি? আরে বাবা না, তোমরা এরকম সন্দেহ করো কেন? হ্যাঁ আমার ভুল হয়ে গেছে, আমি তাই ক্ষমা চেতে আইছি। ঠিক আছে, তোর উপরে বিশ্বাস করে ফুটোদারে তোর থেকে 2.5 ফুট দূরে রাখবো। ঠিক আছে ফুটোদা কামিং। বলো কি হয়েছে? বলছি ফুটো, আমি তোমার কাছে ক্ষমা চাইছি। ক্ষমা চাওয়ার কি হয়েছে? সবকিছুই তো সমাধান হয়ে গেছে, এখন আবার কিসের ক্ষমা? বলছি আমায় ক্ষমা করে দাও আর আমার ঘরে তুলে নাও। ওরে বাবা, মজার মূল্য পাইছো। একবার ডিভোর্স দাও, একবার ঘরে তুলে নাও, একবার 3.5 কাঠা জমি দাও। এ মনে হচ্ছে লুডু খেলা হচ্ছে। যখন ইচ্ছে তখন কাট, যখন ইচ্ছে তখন ঘরের থেকে বেরো। ফুটো আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দাও। ফুটোদা, এই যে কান্নাটা দেখছে না, 320 ডিগ্রি অ্যাঙ্গেলের একদম নাটক, অভিনয় ছলনাময়ী, কালনাগিনী, দোড়া সাপ, জলদড়া সাপ, হেলিও সাপ। ঢ্যাবনা তুই কি বলছিস? ওরে এরা গক্ষ সাপ, একে চেনো না? কি হয়েছে ঘটনাটা খুলে বলো। ঘটনাটা হচ্ছে, আমি তোমার সাথে সংসার করছিলাম, ভালো ছিলাম, কিন্তু দিদি বাড়ি একদিন যাওয়ার পরে দিদি আমার মাথার ভিতরে বিষ ঢুকাই দিল যে তুই এই ন্যাংরা ছেলের সাথে কি জিনিস সংসার করছিস, তোকে দেখতে এত ভালো, তুই কেন শুধু শুধু এই ফুটোর সাথে সংসার করবি, ফুটোর কাছ থেকে টাকা পয়সা নিয়ে তুই ভালো চাকরিওয়ালা ছেলে ধরে বিয়ে কর, এইসব বলিছে। এইসব কথা শোনার পরে আমার মাথা খারাপ হয়ে গেছে। রোজ দিন এইসব বিষাক্ত ইঞ্জেকশন আমার মাথায় দিতে দিতে আমার মাথায় বিরাট বড় একটা শয়তানের বাসার সৃষ্টি হয়েছে। তার জন্য ফুটো তোমার সঙ্গে আমি ডিভোর্স দিয়ে টাকা পয়সা নিয়ে আমি আরেক জায়গায় বিয়ে করতে চাইছিলাম। একদম মানে সিনেমার ডায়লগ দিচ্ছে, একদম এর কোনো মিস নাই। সত্যি বলছিস ভাই? সত্যি মানে সাউথের প্রত্যেকটা সিনেমায় এই ডায়লগ। তাই যে সত্যি না মিথ্যে কি করে বসবো? এটিএম কার্ড চাও। এটিএম কার্ড দিয়ে কি হবে? যদি এটিএম কার্ডে টাকা না থাকে তাহলে বাবা মিথ্যে কথা, আর এটিএম কার্ডে যদি টাকা থাকে তাহলে বাবা সত্যি কথা। বলছি তোমার এটিএম কার্ড দাও। আমার এটিএম কার্ড এক্সপায়ারি হয়ে গেছে, টাকা না থাকতে থাকতে। ওটা দা তুমি বুঝতে পারতেছো না, একটা অভিনয়। আমার বউ বুঝতে পারিছো, এত বড় জাত বাড়ানি তা বলে বোঝান যাবে না, বুঝতে পারিছো? ওই শালাইয়ারে বুদ্ধি দেশে যে আমরা দুজনে তো পারলাম না, এখন মানে ছলে বলে কৌশলে যে করে হোক ওই জমি হাতানোর দরকার, তার জন্য এর একারে পাঠাইছে, বুঝছো, নাটক করাতে। নাকি একটু আগে দেখেছি দুইজনে গলায় কান্দে হাত দিয়ে ঘুরে বেড়াচ্ছে, আরে এখন মানে মোটামুটি ব্রেকআপ হয়ে গেল। আমি বিশ্বাসই করতে পারতেছি না। তোর কথাই তো ভাই যুক্তি আছে, কিন্তু এই মালটা তো কোনোদিন কান্দে নেই, আজকে প্রথমবার কাললো। কি করে মোটামুটি অবিশ্বাসও করি। নাও তাই ঘরে উঠাই নাও, তারপরে কাল লাগেনি সবল খাইয়া তখন চিতাই পড়ে থাকবেন, তখন দেহে কেমন লাগে। তুই যে ভাই কথা বলিস শুনিয়ে তো আমার আটুকা ফুটে যায়। আমি মেম্বারের সাথে থাকতে থাকতে অনেক বাড়ি দেখেছি এসব ঘটনা, বুঝতে পারিস? একজন আমার চোখের সামনে সব ভাসতিছে। ঢ্যাবনার কথায় লজিক আছে। খালি লজিক না, ক্যালসিয়ামও আছে। সত্যি বলছি ফুটো, দিদি আমার কাছে কোনো সম্পত্তি টাকা পয়সা না থাকার কারণে আমার বাড়ির থেকে বের করে দিছে। কথাটা হলেও হতে পারে, আমার বউ যে শয়তান, যার কাছে 1 টাকা নাই তার বাড়িতেই রাখে না। যেদিন আমার পকেটে 1 টাকাও থাকে না, লাথি মারে মেম্বারের বাড়ি খেদায় দেয়। তাহলে কি বলছিস? হ্যাঁ আমার মাথায় কাজ করতেছে না, তোমরা বোঝো কি করবা কি না করবা। ঠিক হাগুদা, তোমরা হ্যান্ডেল করো, আমার মাথায় হ্যাং হয়ে গেছে, আমি কিছু বুঝতে পারতেছি না। লাস্টে যে কথাটা বলিছে ও কথাটা সত্যি কথা, এখন আমি বুঝতে পারতেছি না কি করা যায়। দাঁড়া আমি একটু টেস্টিং মেরে দেখি। হ্যাঁ বৌমা বলো। বলছি কি হাগুদা, আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করো। ক্ষমা তো করবো, তা আগে ব্যাপারটা খুলে বলো কি হয়েছে। ওই দিদি বলছিল যে 3.5 কাঠা জমি পেলে পারে বিক্রি করে ও কিছু টাকা নেবে। তারপরে আমরা অনেক জায়গায় দৌড়াদৌড়ি করেছি, সবকিছু করে আমরা বিফল হয়েছি। আমরা দেখলাম ওই 3.5 কাঠা জমির দাম 15,000 টাকার উপরে কেউ দিচ্ছে না, যেটা তোমরা আমাদের দিয়েছো। তারপরে দিদিরে বললাম যে দিদি আমি তো সব বাড়ি ঘর দুয়ার সবকিছু ছেড়ে দিয়ে আসছি, এখন থেকে আমি তোমাদের বাড়ি থাকবো। থাকতিস তো দিদি বাড়ি, এখানে আইছিস কেন? দিদি বলিছে আমি রাখতে পারবো না, যার কাছে পয়সা নেই তার কোনো দাম নেই আমার কাছে। পট করে এমন একটা কথা বললো, আমার কানতে কানতে বুক ভেসে গেল। বললো তোর বাপের বাড়ি গিয়ে থাক, নাহলে যে হসপিটালে চাকরি করতি সেখানে গিয়ে থাক, আমার কাছে কোনো জায়গা নেই। আজকে দিদির কথা শুনে আমি আমার সংসার ভাঙলাম, আর সেই দিদি এখন আমার বাড়ির থেকে খেদাই দিল। এসব আগের থেকে ভাবা চিন্তার দরকার। এখন আমি কি বলবো বলো? এখন ফুটোর বউ ফুটো জানে কি করবে কি না করবে। কি কথা বলছো তুমি? হ্যাঁ ঘুরে ফিরে সব কথা প্যাঁচ মেরে এখন আমার বলে ফেলাইছো। বলো ফুটোদা, তোমার বউ এখন তোমারই ডিসিশন নেওয়া দরকার। ঝামনার কথা জুত ছিল, কিন্তু হাগুদা যে এইভাবে আমার ফাঁসাই দেবে আমি বুঝতে পারিনি। দেখলে ভাই আমি ইমোশনাল মানুষ, আমার সামনে কেউ কান্নাকাটি করলি পারে বুঝছিস, আমার আটুতে একদম মায়া দয়া বেরোয় যায়, এর জন্যই আমি মোটামুটি কিছু বলতে পারবো না। তুই দেখ ভাই তুই কি বলবি কি না বলবি। বলছি কি হাগুদা, তুমি একটু খাটের পরে যাই বসো, ঢ্যাবনারে একটু পাঠাও, ওরও ভারের বুদ্ধি আছে বুঝছো, এসব ফাজিল কাজে ওর একটু বুদ্ধি নিয়ে আমি। ঠিক আছে আমি খাটে যাই বসতেছি, ঢ্যাবনারে পাঠাচ্ছি। যারে ঢ্যাবনা তুই যা। বলছি ঢ্যাবনা ভাই কি করা যায়? আমার হিসাবে ভালো করে টেস্টিং করে নেওয়া উচিত, এদের একটা প্ল্যানিং হতে পারে। আর যদি প্ল্যানিং হয় তাহলে এইবারে বাঁচানোর উপায় নাই, বুঝতে পারিস? মনে করো এটা হচ্ছে একদম হার্ডওয়ার্ক সিস্টেমে তোমার আঘাত করতেছে। হার্ডওয়ার্ক সিস্টেমে মানে এতদিন সফটওয়্যারে ওরা মুচাকল করেছে, কিন্তু সফটওয়্যারের কোনো সমস্যা হয় নাই। এবার হার্ডওয়্যারে যদি ঘাই দেয়, বুঝতে পারিস, তাহলেই নষ্ট হবে মাদারবোর্ড। মানে বলতে যাচ্ছি সেইবার যদি পা পিছলাই পড়ি তাহলে বাঁচার কোনো কায়দা নাই। একদম ঠিক ধরিস। সত্যি বলছি ফুটো, এসব কিচ্ছু না, আমি এখন থেকে ভালো হয়ে যাব, আর সবসময় তোমার কথাই শুনবো ফুটো। বলছি আমার কথা শুনবি তার কি গ্যারেন্টি আছে? যদি তুই আবার ইন্দুর মারা বিষ খাওয়াই দিস আমারে,
যদি ইঞ্জেকশনের ভিতরে ইঞ্জেকশন ভরে রাত্রি শোয়ার সময় যদি আমার পাশ করে আমার পাশায় গুছিয়ে দিস, তারপর তো আমি মরে পুরো তুলোধন হয়ে যাব, তখন তোর সাথে আমি প্রতিশোধ কি করে নেব? সত্যি বলছি ফুটো, হ্যাঁ একবারের মতন বিশ্বাস করো, একটা কাজ করা যেতে পারে। তুমি যা বলবো আমি তাতেই রাজি, শুধুমাত্র তুমি আমায় একটু আশ্রয় দাও, না হলে যে আমি মাঠে মারা যাব। আমার বাড়ির পরিস্থিতি তো তুমি জানো, ওখানে আমি ফিরে গেলে আমার মা বাবা আর লজ্জায় মুখ দেখাতে পারবে না, আর আমি যেখানে কাজ করতাম সেখানে কি করে থাকবো বলো? একটা মেয়ে ছেলে মানুষ, আমার সব ভুল আমি বুঝতে পেরেছি, এখন থেকে আমি ভালো হয়ে যাব, তুমি একটা সুযোগ দাও আমারে। তোর কথা শুনে তোর সুযোগ দিতে ইচ্ছা করতেছে, কিন্তু তোর ব্রেনের ভিতরে কি চলতেছে ফিচার সেটা তো আমি জানি না। তুই আবার কোন সময় প্যাস কল দিয়ে আমার উপরে প্রতিশোধ নিবি তারও কোনো গ্যারেন্টি নাই। একদম ঠিক বলিস, কথা শুনে তো আমারও মায়া দয়া লাগতেছে, কিন্তু এই যে ফোনা তুলবে না তারও কোনো গ্যারেন্টি নাই। বলছি কি, যদি 20 দাঁত ভাঙিয়ে দেওয়া যায়? তোমার কথায় তো যুক্তি আছে, তা 20 দাঁত কি করে ভাঙবো? ব্যথায় ব্যথা কাটে। তাহলে হাগুদা আমি যা ভাবতেছি তুমিও কি তাই ভাবতেছো? একদম রাইট। তাহলে বলে ফেলি। বলে দে। বলো ফুটো, তুমি যদি এখন আমায় আশ্রয় না দাও তাহলে হয়তো আর কোনোদিন এই ঝুমাকে দেখতে পাবে না। এত বড় দুঃখ যন্ত্রণা নিয়ে আমি আর বাঁচতে পারবো না। হয়েছে শালি হয়েছে, আর অ্যাক্টিং করে না, বুঝতে পারিস? এরপরে কেন আমি কান্না করে দিই? তোমার আমি ঘরে তুলতে পারি, তার আগে তোমার একটা অগ্নি পরীক্ষা দিতে হবে। আমি সব পরীক্ষা দিতে রাজি। তাহলে শোনো, আজ থেকে তুমি কাল নাগিনী এক শাকচুন্নি, তাদের ভিতরে তুমি 2 মাস থাকবা। 2 মাস থাকার পরে আমরা দেখবো যে তোমার ভিতরে কোনো পরিবর্তন আইছে কিনা। যদি পরিবর্তন আসে এবং কাল নাগিনী ও শাকচুন্নির রায় অনুযায়ী যদি তুমি ভালো হয়ে যাও, তাহলে আমি তোমার আবার গ্রহণ করব, না হলে ব্যাগ ধরে চল্ল টোলা থাকলো বলা। সিধা কেরালা। ওরম চাকাচ্ছ কেন? কিছু খারাপ বলিসি? তোর সব কথা রেডি থাকে সবসময়, মনে হয় জানো। পয়সা করে থাকলে পরবর্তী মেম্বার আমি হতাম, বুঝতে পারিস? তাহলে বলো ফুটো, আমি কি করব? বলে তো দিলাম, ওই শর্তে তুমি যদি রাজি থাকো তাহলে তুমি ওই কালনাগিনী এবং শাকচুন্নির ভিতরে গিয়ে থাকতে পারো। আমি তো রাজি, কিন্তু ওরা কি আমায় থাকতে নেবে? নেবে না কেন? এখানে ক্যাশিয়ার বসে আছে যে। হ্যাঁ, হাগুদা যেটা বলবে সেটাই হবে, এখানকার লিডার তো হাগুদা। বলছি পাদুরে তো এ ব্যাপারে কিছু জানানো হয়নি। আরে পাদু কিচ্ছু বলবে না, আমি যেটা বলেছি পাদুও সেটা মেনে নেবে। দেখো হাগুদা, পাদু আবার এসে আবার ঝামেলা করবে না তো? আরে আমার এক কথা 100 কথার সমান, কোনো চাপ হবে না। ঠিক আছে, তাহলে কালনাগিনী এবং শাকচুন্নির সাথে কথা বলতে হয়। বলছি কি, তুমি একটু বাইরে অপেক্ষা করো, বুঝতে পেরেছো? ব্যাগটা এখানে রেখে দাও, আমরা এই কালনাগিনী শাকচুন্নির সাথে কথাবার্তা বলে তারপর তোমার ডাকছি। আরে না না, বৌমা থাকুক তো, বৌমার সামনে কথাবার্তা হোক, নাহলে ভাববে আবার কি নাকি বলেছে। তাহলে কি ডাকি নিয়ে আসবো? যা পট করে ডাকি নেই। বলছি বৌমা, সত্যি কথা বলছো তো? এর ভিতরে কোনো অভিনয় নেই তো? না হাগুদা, সত্যি বলছি, এখন থেকে আমি ভদ্র হয়ে যাব, কালনাগিনী শাকচুন্নির মতন। আমিও বুঝতে পেরেছি জীবনে টাকা পয়সা কিচ্ছু না, যখন আঘাত লাগে বা দেয়ালে পিঠ থেকে যায় তখন বোঝা যায় জীবনে পয়সাই সবকিছু না, একটা পরিবারেরও দরকার হয়। তোমার কথা শুনে তো মনে হচ্ছে তুমি ভদ্র হয়ে গেছো, কিন্তু তোমার অগ্নি পরীক্ষা না নিয়ে তোমার ঘরে উঠালি আমার বন্ধুর যে বিপদ হবে। ঠিক কথা বলিস হাগুদা, ঠিক কথা বলিস। তোমরা যা বলবে আমি তাইতেই রাজি। আসছে দুজনে। বলছি আমাদের দেখেছো? ইয়েস ম্যাডাম। ও কি ঝুমা কান্না করছে কেন? মনে হয় মাজালিতে কামড়াইছে। বলছি ঝুমার কি হয়েছে, কান্না করছে কেন? ঝুমা একটা মশাকলে ফাঁসিয়ে গেছে, তার জন্য কান্তিছে। মশাকল মানে? তোমরা যে কলে ফাঁসিছিল সেই কল। আমরা তো কেরেশ কলে ফাঁসিছিলাম। বলছি হাগুদা, কথাটা বলে ফেলাও। এই শোনো, তোমাদেরকে একটা দায়িত্ব দিচ্ছি। বলেন স্বামী। এই ঝুমা আজকে থেকে তোমাদের সঙ্গে থাকবে। কি 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 বলছো? আমাদের সঙ্গে থাকবে মানে? ও বাবা, ওর সঙ্গে আমরা থাকতে পারবো না। দিদি, আমি তোমাদের সঙ্গে ভালোভাবে থাকবো। কি বললো দিদি? বললো? হ্যাঁ, কেন শোনো নাই? আমি তো মনে ভুল শুনেছি। ভুল না দিদি, ঠিকই শুনেছো। আমার তো সবসময় ফুটোর ডার্লিং বলে, ফুটোর হবু বউ বলে, এখন আবার দিদি বলছে। আমার ভুল আমি বুঝতে পেরেছি। বলছি এটা আবার নতুন কোনো অভিনয় না তো? আরে না না, তোমরা যেরকম শাখা খাইছো ও সেরকম শাখা খাইছে। আমরা তো শাখা খাইনি, আমরা তো পুলিশ স্টেশনে গিয়ে কেলানি খেয়েছি। ওর পুলিশ স্টেশন যাওয়া লাগে নাই, তার আগেই শাখা খেয়ে গেছে, মানে কেলানি খেয়ে গেছে। হ্যাঁ বৌদিরা, ওর কথা শুনে মনে হচ্ছে সত্যি সত্যি বিপদে পড়েছে, বুঝছো? আমার বউ ধোকা দেছে। যখন তোমরা যখন বুঝতে পারতেছো, মাফ করে দাও, ঘরে উঠে নাও, আমাদের আবার জানানোর দরকার কি? দেখো, তোমাদের সাথে কিছুদিন থাকুক, তোমরা বুঝবা, ওর চাল ঢাল দেখলি তো বুঝতে পারবা ও ভদ্র হয়েছে কিনা। যদি ভদ্র হয় তাহলে আবার ঘরে উঠানো হবে, না হলে কেতা কম্বল নিয়ে হাঁটা দেবে। মানে মরণ সানাই এলা, যদি কোনো অ্যাটাক ফ্যাটাক হোক আমাদের উপর দিয়ে হোক। আরে বাবা, সেরকম কিচ্ছু হবে না, ওর উপর আমাদের 95% বিশ্বাস আছে, খালি 5% বিশ্বাস তোমাদের টেস্টিং করতে হবে। আমাদের টেস্টিং করে আমাদের কি লাভ হবে? এ ভাই, এখন তোমাদেরও এই হাগুদা ঘরে উঠে নেবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলিস। এটা হবে না, তুই কি বললি? ঠিকই বলিস। কতদিন একা একা থাকবা? আর তোমার বউ যদি ঘরে না ওঠে, ফুটোদার বউ যদি ঘরে না ওঠে, এতগুলো মানুষ রান্না করতে করতে আমার লুঙ্গির পিছনে আর চামড়া থাকবে না। এই শোনো, ওই ঢ্যাবনার কথাই থাকলো। যদি তোমরা 2 মাস হলে টেস্টিং নেবা, ও যদি পাশ করে তাহলে তোমাদের আমিও ঘরে উঠে নেবো। আর আমাদের নামে যে কেসটা সেটা ইমিডিয়েটলি উঠাই দাও। আমাদের এই পরশুদিন আবার ডেকেছে পুলিশ স্টেশনে গিয়ে হাজিরা দিতে। ও আজকে আমরা উঠাই দেবো, কোনো চাপ নেই। হ্যাঁ হ্যাঁ, আর আমার একটা শর্ত আছে। বলো দিদি। আজকের থেকে কোনো দিন ও বলতে পারবে না যে ফুটোর ডার্লিং, ফুটোর সাথে সরু লাইন আছে, ফুটোর নামে আর আমার নামে কোনো বদনাম দিতে পারবে না। ফুটো হচ্ছে আমার ঠাকুর, ওর সাথে আমি একটু ফাজলিমি করি। ঠিক আছে দিদি, কোনোদিন বলবো না, কথা দিলাম। ঠিক আছে, তাহলে আমরা রাজি। দেখো বৌমা, সব সেটেলমেন্ট হয়ে গেছে, এখন তুমি ওদের সঙ্গে থাকবে, তারপরে মোটামুটি তুমি পরীক্ষায় পাশ করলে তোমাকে ফুটোর সঙ্গে আবার নতুন করে বিয়ে দেওয়া হবে। হাগুদা, ওইসব বিয়ে ফিয়ের কথা আর বলে না, বুঝিস? জ্বর এসে যায়, বুঝিস ঝুমা?
হ্যাঁ, এখন দাদাবাবু বলে একটু সম্মান করো, সবসময় ঢ্যামনা ঢ্যামনা বলে না জানো। ঠিক আছে দাদাবাবু, আর আমার একটা শর্ত আছে। তোমার আবার কি শর্ত? আমি আবার আগের চাকরিটা করতে চাই। খালি খালি বাড়ি বসে কি করবো, 2 টাকা আসবে কোথার থেকে? ঠিক আছে, করতে পারো, কোনো সমস্যা নেই। আর ওই আমার ঢ্যামনা দাদাবাবুর বউরি একটু টাইট দেওয়ার দরকার। আমার সাথে এরকম বড় একটা অভিনয় করলো, ওর একদম উপযুক্ত শাস্তি দেওয়া উচিত। হ্যাঁ, এ কথায় আমিও রাজি, ওর একটা শাস্তি দেওয়া উচিত। মানে বেশি পাকামো পাইয়ে নিয়েছে। তাহলে সবাই মিলে পাদুদি বলো, পাদু ব্যবস্থা নেবে। যেখানে পাদু ভাইপো আছে সেখানে আমার টেনশন কিসের? হ্যাঁ ঠিক বলিস, সবাই মিলে বললি পাদু অ্যাকশন অবশ্যই নেবে। আরে আমি আইছি সেই তখন থেকে পাদুরি দেখছি না, কোথায় গেল পাদু? পাদু ওই যে কালকে একটা কেস সেটেলমেন্ট করে দিছে, তার খাওয়া দাওয়া আজকে ছিল, সেই খাওয়া দাওয়া খেতে গেছে। ঘুরে আগাতে পারবা তো? আমিও তো যেতাম। 2 দিন ধরে আমার বউটা মানে সেরকম ভালো করে খাতি দেয় নাই, পেটে এখনো খিদে রয়েছে প্রায় 1.5 কিলো চালের খেতে। যাইয়ে পটাপট করে বিরিয়ানি খেয়ে আসতাম। 1.5 কিলো চাল ভাই খাতি পারবি? কি যে বলো, ভালো হলে 2 কিলো মারিয়ে দেবো। হয়েছে শালি হয়েছে, এখন আর কান্না করেন, এখন একটু হাসো তো দেখি। কি যে বলো দাদা বাবু, আগে হাসো। ঝুমা রানী ফড়ফড়ানি হাসবে তো এক্ষুনি। এই তো, এইবার একটু তালের মতন দেখাচ্ছে। ভদ্রভাবে থেকো যদি আমার সঙ্গে সংসার করতে চাও, আর নালে 2 মাসের ভিতরে নিজের রূপ দেখিয়ে দিও, আর কেতা কম্বল নিয়ে যাত্রা হয়ে পড়ো, বুঝিছো? না স্বামী, এখন থেকে আমি পুরো ভদ্র হয়ে যাব। এত ভদ্র হব তুমিও বিশ্বাস করতে পারবা না নিজের চোখে। তাই যেন হয় বৌমা, মান সম্মানটা দেখো। পাদু তোমারে দেখে শুনে আনিছে, আর তুমি আজকে পাদুর মান সম্মানটা নষ্ট করে দিলে। সব ওই টাকা পয়সার লোভের জন্য, না হলে তো এরকম হতো না। ঠিক আছে, এখন থেকে ভদ্র হয়ে যাও, তাহলেও অনেক ভালো হবে। ঠিক আছে, তাহলে কেতা কম্বল নিয়ে চলে যাও ওদের ঘরে। শোনো, আমাদের ঘরে কিন্তু খাটফাট নেই, বুঝিছো? ওই নিচে শুতে হবে। আমি সবকিছুতে রাজি, তাহলে চলে আসো। চলো, সকালে আমরা 2 জন রান্না করবো, বিকেলে তোমার একা রান্না করতে হবে। ঠিক আছে। ঘর মোছা, থালা বাসন ধোয়া, জামা কাপড় ধোয়া, সব কাজ করতে হবে। ঠিক আছে। তরকারি কাটা, বাজারে যাওয়া, ঘরের সামনে লেপা, ঘর কোড়ানো, বাইরের আবর্জনা পরিষ্কার করা, সব দায়িত্ব নিতে হবে। ঠিক আছে। পাদুরা স্কুল যাওয়ার আগে ওদের রান্না করে দিতে হবে। ঠিক আছে, সবকিছুতে রাজি আমি। তাহলে আমাদের কোনো সমস্যা নেই, চলে আসো। আসো বোন ঝুমা, আসো। এক সময় তোমার মতন আমরাও ছিলাম, কিন্তু আজকে নিজেদের পরিবর্তন করেছি। জীবনে অনেক মানুষ আসে মানে উল্টোপাল্টা বুদ্ধি দেওয়ার জন্য। কিছুদিন আগেও কিছুজন লোক দিচ্ছিল বুদ্ধি আমাদের, কিন্তু আমরা নেইনি, বুঝতে পেরেছো? তাই সবসময় ভদ্র হয়ে থাকো। লোকে তো খোঁচাবেই, সেই খোঁচানোর মতে চললে পারে নিজের জীবন পুরো ছারকার হয়ে যাবে। দেখেছো তো একবার, এইবারও যদি ঠিক না হও তখন বুঝতে পারবে জীবনের মর্ম কি। বাবা, যে ডায়লগ দিল বৌদি, একটা তালি হয়ে যাক। বলছি বৌদি, আমি যদি কোনদিন ভোটে দাঁড়াই না, বুঝছো, ভাষণ দেওয়ার জন্য কিন্তু তোমার নেবো। তুমি যে ডায়লগ দাও না, লোকজন পুরো একদম ইমোশনাল হয়ে যাবে। হয়েছে, অনেক ফাজলামো করেছো। তাড়াতাড়ি ওই যে ঝুমার ব্যাগটা নিয়ে আমাদের ঘরে চলে আসো। বলছি কি রান্না করেছো? আমার কিন্তু খিদে লাগিছে। ডাল ভাত। ওরে গুরু, কাপাই দেবো। আসো তাড়াতাড়ি আসো। ও ঝুমা, এই ব্যাগটা দাও দেখি, আমি একটু এগোয় দিয়েছি। না দাদা বাবু, আমি পারবো। দাও, এগোয় দিয়েছি। বলছি আমাদের কেসটা একটু তুলে নিও। ঠিক আছে। থ্যাংক ইউ বৌদি, বাঁচালে তোমরা। আমরা আর বাঁচানোর কে, বাঁচানোর লোক উপরালা। হ্যাঁ ঠিক বলেছে, বাঁচানোর লোক উপরালা। আয় ঝুমাই, তাড়াতাড়ি চলে আয়। বিপদ কাটিছে বলে কোনো গ্যারেন্টি নাই। যদি আমার বউ চাল হয় তাহলে বুঝো মাদার বোর্ডে ঘাই হবে, কোনো রিপেয়ার হবে না, বুঝতে পারিস? কি বলছিস ভাই? আমার বউরি তো চেনো না, ওটা একটা সার্কিট বোর্ড। আর এরা 2 জন মিলে যদি প্ল্যানিং করে তাহলে এরা কোন অব্দি যাবে তোমরা কিছু ভাবতে পারছো না। কি বলছিস? সতর্ক থাকতেই হবে সব সময়, চোখের আড়ালেই বিপদ, মনে রাখতে হবে, বুঝতে পারছো? তোমার বউ ভালোবেসে কোনো সময় কিছু দিলি পারে, মনের ভুলেও খাতি যায় না। ঠিক বলেছিস ভাই, রান্না বান্না করলে ওরে দিয়ে আগে খাওয়াতে হবে, তারপরে আমরা খাবো। এটা না, তুই কি বলছিস রে ভাই? তুই তো আমার আঠুকা ফুটাই দিলি। তোমার ভালোর জন্য বলিসি, একবার হসপিটালে গেছিলে মনে নাই? একটু আগে এত ভালো কথা বলতেছিলি, আমার কত ভালো লাগতেছিল। আর এখন যে কথা বললি, এ তো আমার পাতলের তো জমি হারাই গেল। জমি পড়ে, চোখে রাখো, ভালো হতে পারে খারাপও হতে পারে, তো মনে রাখতে হবে সবসময় খারাপই হবে। কারণ কি, কুকুরের ল্যাস পট করে সোজা হয় না, সোজা করতে গেলে গরম শাক দিয়ে করতে হয়। ঠিক বলেছে ভাই ফুটো, ঢ্যামনার কথায় দম আছে। বলছি ঢ্যামনা, তোর মাথায় এত বুদ্ধি কোথাতে আইছে? অর্ধেক বুদ্ধি তো এই মেম্বারের শয়তানি বুদ্ধির থেকে শিখেছি, আর অর্ধেক বুদ্ধি এই পাদুর সাথে কয়দিন ঘুরে না সব কপি পেস্ট মারিছি। পাদুর সাথে তো আমরাও ঘুরেছি, আমাদের তো বুদ্ধি আসে নাই। তোমরা তো A+B এর হোল স্কয়ার সূত্র পড়ো নাই তো? আমি মেম্বারের কথা ভাবি আর পাদুর কথা ভাবি, দুটো জুড়াইয়া মাঝখানে একটা ক্যালকুলেশন করিয়া ইজিক্যাল টু যা হয় তাই দিয়ে যোগ দিয়ে 2 মাইনাস করে 4 দিয়ে প্লাস করে শূন্যটা পিছনে লাগাই দিয়ে জোড়াই, বুঝতে পারিস? কিছু বুঝতে পারলাম না তো ভাই। ও বুঝতে হলে পারে LLB পাস করতে হবে। পড়াশোনার কথা ছাড়, চল এখন দেখি খাওয়ার ব্যবস্থা করা যাক। হ্যাঁ চল দেখি খাওয়ার ব্যবস্থা করা যাক। তোমাদের লাভ হয়েছে কি না হয়েছে, কিন্তু আমার লাভ হয়েছে একটা। তোর আবার কি লাভ? ওই যে আমার আর 2 বেলা রান্না লাগলো না, এখন তোমার বউ রান্না একবার হাগুদার বউ রান্না একবার, আমি খালি বসে খাবো। ভগবান আমার দিকে মুখ তুলে তাকাইছে। বাড়ি কাজ করতে পুরো দাঁত ভেঙে যেত, আর এখানে সরকারি চাকরি দিয়েছে, সকালে একবার খাওয়া, বিকেলে একবার খাওয়া, আর খালি হাঁকতিটা কষ্ট করে যেতে হবে। হাঁকতে যাওয়ার দরকার কি, জিল কাগজে করে ফেলাই দিলেই তো হয়। তা শীতকালে ভালো বুদ্ধি দিয়েছো, না গেলেও হবে না। মালটা বলে কি? ওই বুঝি পাদু এলো, আওয়াজ আসছে। বলছি আমার কোনো ভুল হয়নি তো? আমার বউরি মাফ করে দিয়ে। এখনো কোনো মাফ হয়নি, কেবল পরীক্ষা চলতেছে, রেজাল্ট বেরোয়নি, বুঝতে পারিস? অত গলিয়ে পড়ে না।